টাকা না নিয়ে আমি আলাদা হতে চাই। আপনি শুধু আমাদের ডিভোর্সটা করান স্যার। কিন্তু আপনার মেয়ের জন্য? স্যার, মেয়েটা তো শুধু আমার। এবার ওর বাবা যদি ওর দায়িত্ব নিতে অস্বীকার করে তাতে আমি কি করতে পারি? ও তো এখানেই বসে আছে, আপনি জিজ্ঞেস করুন। আমি ওর খরচের কথা বলেছিলাম ওকে, আমি চেয়েছিলাম ওর জন্য টাকা, কিন্তু জানেন স্যার, ও পুরোপুরি অস্বীকার করলো। নিজেরই মেয়েকে টাকা দেওয়াতে ওর আপত্তি আছে স্যার। শুধু কথা যাতে না বাড়ে তাই ও কোনো রকমে বলে দিয়েছিল যে আমি ওর দায়িত্ব নিয়ে নেব, কিন্তু তা করেনি আসলে ও। আপনি জানেন স্যার, যে মেয়েটাকে ও বিয়ে করতে চলেছে সেই মেয়েটা আমার মেয়ের দায়িত্ব কোনোদিন নেবে না, কোনোদিন না। আর তাতে ও কিছু বলবেও না। যদি আবার ওর নিজের সন্তান আসে তখনও হয়তো আমার মেয়েকে একেবারে পথে বসিয়ে দেবে। ওকে দেখার তখন আর কেউ থাকবে না। স্যার, আমি তাই ভেবেছি যে আমি আমার মেয়ের দেখাশোনা নিজেই করব। আজ থেকে আমি ওর মা আর ওর বাবাও, আমি একা সব করতে পারবো। আপনি আপনি বিশ্বাস করুন স্যার, আমাকে ভরসা করুন। আমি আমার মেয়ের দেখাশোনা নিজেই করতে পারবো। আমার মেয়েকে কারোর দয়ায় পড়ে বাঁচার দরকারই হবে না। আপনি চাইলে তা কন্টেস্ট করতে পারেন। আমি জানি স্যার, কিন্তু যে মানুষটাকে আমি ভালোবাসি না, যার মুখ পর্যন্ত আমি দেখতে চাই না, তার দেওয়া একটা টাকাও আমি ছোঁবো না। প্লিজ স্যার, আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন। আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে অন্যায় করেন? স্যার, আপনি পুরো ব্যাপারটা জানেনই না। ও শুধু এখানে গল্প বলছে আর কিচ্ছু না। আমি ওকে ডিভোর্স দিতে প্রস্তুত, কিন্তু তারপরেও ও যদি আপনার সামনে বসে আমাকে শুধুই অপমান করতে থাকে, এমনটাই যদি হয়, তাহলে না আমি তোমায় ডিভোর্স দেব, আর না তো তুমি কোনোদিন এই ঝামেলা থেকে বেরোতে পারবে। উল্টে আমি তোমাকে কোর্টের দরজায় টেনে নিয়ে যাব। কোর্টে টেনে নিয়ে গিয়ে আমি তোমার থেকে টাকা উসুল করে ছাড়বো। তাই যদি তুমি চাও এসব কিছু না হোক, এসব ঝামেলায় তুমি না পড়তে চাও, তাহলে সত্যি বলো, মিথ্যে নয়। তুমি ডিভোর্সও পাবে, আর যা আমি বলেছি, যেমনটা আমি বলেছি, সে সব কিছু হবে। এবার তুমি বলো তুমি কি করতে চাও। ছি, আরে সৎ মানুষ, একজন ভালো মানুষ, তাকে আপনি ঠকাচ্ছেন। স্যার, আপনি জানেন না, যে মানুষ লোকের ওপর অত্যাচার করে দূর থেকে তাদের চেনা যায় না। তার সঙ্গে থাকলে, তার সঙ্গে সংসার করলে তবেই বোঝা যায় যে সেই মানুষটা আসলে কি। আর এসব কথা কারোর পক্ষে বোঝা অসম্ভব স্যার। আপনি বিয়ে করতে চলেছেন, এটা কি সত্যি? হ্যাঁ স্যার। আর আমি ওকে ডিভোর্স দিচ্ছি না। ও আমার কাছ থেকে আলাদা থাকে, আমি নই। আমি আমার সব দায়িত্ব পালন করি, আমার প্রত্যেকটা কর্তব্য পালন করি, কিন্তু তার বদলে আমি কি পাই? না কোনোদিনও ও আমার খেয়াল রাখে, না কখন কি খাবো সেটা জিজ্ঞেস করে, না তো আমার সেবা করে। সেসব কথা ছাড়ুন স্যার, আমার মা, আমার বাড়িতে বয়স্ক মা আছে, তারও খেয়াল রাখে না ও। সেই জন্যই স্যার, যদি আলাদা থাকতে চায়ও তাহলে থাকুক। আমিও বলে দিয়েছি কোনো দায়িত্ব পালন করতে পারবো না। স্যার, আমাদের বাড়িতে না আমার একটা ভাই আছে, যবে থেকে ওর বউ এসেছে না, তবে থেকে ও মাথায় উঠে নাচছে। বাড়ির সব নিয়ম অনুশাসন সব কিছু ভেঙে দিয়েছে ও, ভাঙা কি ছাড়খাড় করে রেখে দিয়েছে। আমার পুরো সংসার তছনছ হয়ে গেছে স্যার, তাই আর ওর দায়িত্ব নিতে পারবো না আমি। আর সমস্যাটা কি বলুন তো স্যার, ওর মূর্তির ব্যবসাটা তো বেশ ভালোই চলছে। ও তো কাজ করছে, একটা মূর্তির বিজনেস করছে ও নিজে, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর বাকি থাকলো থাকার কথা, সেটা হ্যাঁ, আমি আর আমার মা বড় মামার কাছে থাকি আমরা। আর হ্যাঁ, ও এখন বড় মামির সঙ্গেই থাকে, ওনার রুমে, কোনো সমস্যা নেই। সব শেষে স্যার, ব্যাপারটা হচ্ছে এটাই যে ও বাড়ির কাজ করতে পছন্দ করে না, অযথা নাটক করে যায় সব সময়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভুলে যাবেন না আপনি কোর্টে আছেন। স্যার, আমি ওর থেকে একটা টাকাও নিই না, তো ওর কি অধিকার আছে আমার থাকা, আমার খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন করার? স্যার, আপনি শুধু আপনার সিদ্ধান্ত জানান,
কারণ আমি ওর পাশে আর এখানে বসে থাকতেও চাইছি না। একটা কথা তো আমি বলতে চাই, আপনার সামনেই বলতে চাই, এই লোকটা আর ওর মা দুজনেই সমান। আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। নতুন বউকে নিয়েও এখন থাকতে চলেছে, তার সাথে যদি এরকম ব্যবহার করে না যেমন আমার সাথে করেছে, তাহলে ওর আর ওর মায়ের পক্ষে সেটা ভালো হবে না। ওরা একেবারে পথে বসে যাবে। এইটুকু তো আমি ওকে দেখেই বুঝেছি। জানেন স্যার, ও না সব সময় আমাকে ছোট করতো যে আমি কম পড়াশোনা করেছি, একটু বোকা, আমি লেখাপড়া জানি না। ও সব সময় সবার সামনে আমাকে ছোট করেছে। আর আপনি জানেন এই বিষয়টা একটা মেয়ের কাছে কতটা বড় ব্যাপার, এটা বলা অসম্ভব। আমি অনেক সহ্য করেছি। জানেন কেন করেছি আমি? কারণ আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার বাপের বাড়িতেও আমি ফিরতে পারবো না। আপনি জানেন স্যার, বিয়ের আগে আমি কাবাডি খেলতাম। আমি চাইলে না বিয়ের আগে অনেক উন্নতি করতে পারতাম, কাবাডিতে অনেক নাম করতে পারতাম। কিন্তু আপনি তো জানেনই স্যার আমাদের মেয়েদের জীবনটা কেমন হয়। আমাদের তো শুধু একটাই পথ, বিয়ে করা। তাই সেই পথ ধরেই আমিও এগোলাম, আমিও বিয়ে করলাম। আর আমার শখগুলো মরে গেল। জানেন স্যার, যদি আমার ছোট যা না থাকতো তাহলে আমার মূল্য আমি কোনোদিন বুঝতাম না। এই যে আমি নিজের জন্য, আমার মেয়ের জন্য টাকা রোজগার করতে পারি, ওকে মানুষ করতে পারি, এমন ভাবে নিজেকে তৈরি করব যাতে কোনো স্বামীকে কোনোদিন প্রয়োজন হবে না। প্লিজ স্যার, আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে এর কাছ থেকে রেহাই দিন। দেখুন, আপনার স্ত্রী কিন্তু খুব ভালো মহিলা, এই জন্য আপনাকে এত সহজেই ছেড়ে দিচ্ছেন। অন্য কোনো মহিলা যদি হতেন না তাহলে সহজে ছাড়তেন না। আপনারা এখানে মিউচুয়াল ডাইভোর্সের জন্য এসেছেন, এই জন্য আমার এটা ডিউটি যে আপনাদের আরো একবার বোঝানোর যে নিজেরা একবার বোঝাপড়া করে নিন। কিন্তু আমার মতে আপনাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটাই উচিত। আপনি ওনার জীবনের যে ক্ষতি করেছেন সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু আপনি আপনার দ্বিতীয় স্ত্রীর জীবন কিন্তু ধ্বংস করবেন না। আমি জানি আপনার মতন লোকেরা আমাদের কথা শোনেন না আর নিজের ইচ্ছায় কাজ করেন, তথাপি আমার দায়িত্ব এটা বলার, এই জন্যই বলছি। ঠিক আছে, আমি ডাইভোর্স পেপারে সাইন করে দিচ্ছি। এন্ট্রি করিয়ে নাও। এখন আপনারা বাড়ি যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। আমি সার্টিফিকেটটা পরে পৌঁছে দেবো, এই ডকুমেন্টগুলো আপনারা রেখে দিন। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ দিদি, তুমি ঠিক আছো তো? তবে কি আজই পূজারিনীকে ডেকে পাঠাই? মা, আজই ডেকেছো ওকে? তোদের তো আইনিভাবে ছাড়াছাড়ি হয়েই গেছে, তাই না? তাহলে সমস্যাটা কি?
আসলে যত তাড়াতাড়ি ও আসবে তোর বিয়ের কথাটা বলে নিতে পারবো। একটা কথা জানিস তো বাবা, এসব বিয়ে টিয়ের ব্যাপারে দেরি করা একদম উচিত না। ঠিক আছে মা, তুমি যেটা ভালো বোঝো। চলো আমরা গাড়িতে বসে কথা বলি। গাড়িতে বসে কেন? আমি কি এদেরকে ভয় পাই নাকি? হ্যাঁ, আমি আমার ছেলের বিয়ে যার সঙ্গে ইচ্ছে হবে তার সঙ্গেই দেব। ওই বাড়িটা আমার দাদার, বাড়িটার উপর আমাদেরও অধিকার আছে, তাই আমরা ওখানেই থাকবো। এবার আমিও দেখব পাড়ার লোক আর বাড়ির লোকেরা আমাদের কি ক্ষতি করতে পারে। তুই দেখে নিস, আমি ও বাড়ি থেকেই তোর আবার বিয়ে দিয়েই ছাড়বো। একটা কাজ করা যাক, ওই সামনে যে একতা মিষ্টির দোকান আছে, চলো আমি তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো। শুনতে পাচ্ছ মা, কিভাবে মিষ্টি খাওয়ানোর কথা বলছে ও? আরে মিষ্টি তো আমরা খাবো, রসমালাই খাবো, রসগোল্লা খাবো। আরে তুই এবার আইনিভাবে মুক্ত হয়ে গেছিস, আজ তো খুবই আনন্দের দিন। চল, বাইরে টাকা নষ্ট করে কোনো লাভ নেই, আমরা বাড়ি চলে যাই। সেখানে ছোট বৌদি আর দাদা আমাদের জন্য অপেক্ষা করছেন, তারাও নিশ্চয়ই জানতে চাইবেন যে আজ কি হলো। হ্যাঁ, এ মেয়েটাও তো খুব একটা সহজ সরল নয়, তাই না? যে কোনো সময় পাল্টি খেতে পারতো, আজ অনেক কিছুই ঘটতে পারতো। পাল্টি খেতে পারতো? অনেক চেষ্টা করেছিল, ভিতরে অনেক উল্টোপাল্টা কথা কিন্তু বলেছে ও আমাকে। প্রমাণ করার মতো তো কিছুই ছিল না, আর কথা বলে কোনো লাভ হয় না সেটাও বুঝতে পেরে গেছে। তাই বাধ্য হয়ে ওকে সেটাই করতে হয়েছে যেটা ও করতে এসেছিল। কিন্তু আমি তো ডিসাইড করে নিয়েছিলাম যে যদি আজ সেরকম কিছু হয় না, তাহলে আজকে আমি ওকে জোর করে আমার বউ হওয়ার কর্তব্য পালন করাবো। আর এই যে মূর্তির বিজনেস আছে না, সব বন্ধ করে দেবো। এ তুই কি কথা বলছিস? হ্যাঁ, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, দেখ পল্টু, একটা কথা ভুলে যাস না, তোর জন্য আরেকটা মেয়ে অপেক্ষা করে আছে, মনে আছে তো তোর? সেই জন্যই তো জোর জবরদস্তি করিনি, আমি চুপ করেছিলাম। চলো এবার যাওয়া যাক। ঠাকুরজি, ছেলে ডিভোর্স হয়ে গেল তাই নাচতে নাচতে বাড়ি যাচ্ছে। কার বাড়িতে যাচ্ছ? আমার বাড়িতে না? তাহলে কমপক্ষে আমাকে বলাটা উচিত ছিল, তাই না? এখনো অবধি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলে, এখন কি হলো? ভাষণ বন্ধ হয়ে গেল কেন? এখন কি সিধে এখান থেকে হবু বৌমার বাড়িতে যাচ্ছ, নাকি বিয়ে দিয়ে একেবারে আমার বাড়িতে নিয়ে তুলছো? কেন বৌদি, আমাদের ব্যাপারে তোমার তো আগ্রহ কিসের? আমরা তো তোমাদের কোনো ব্যাপার নিয়ে কোনো রকম মাথা ঘামাই না। হ্যাঁ, যে মেয়েটার দুদিন পর আসার কথা সে যদি আজই চলে আসে, তাহলে ক্ষতিটা কোথায়? আরে পল্টু, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা কেন শুনছিস? চল বাড়ি যাই, আমাদের অনেক কাজ বাকি। মিস্তি, তোমার কষ্ট হচ্ছে? না, দুঃখ কিসের, আমি ঠিক আছি। আচ্ছা, তোর কষ্ট হচ্ছে না? দেখে তো তেমন মনে হচ্ছে না। নিজের মুখটা দেখেছিস কেমন শুকিয়ে গেছে? অবশ্য একটু দুঃখ তো হবেই। মেজ বৌদি, তুমি তো আজ স্বাধীন হয়েছ, আর স্বাধীন হওয়ার পর কে দুঃখে থাকে? মেজ বৌমা, এবার তোমাকে মন দিয়ে কাজ করতে হবে। জীবন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না। এবার নতুন ভাবে জীবনের শুরু করো। নিজের বাচ্চার ভালো করে দেখভাল করতে হবে তোমাকে। তোমার যে সমস্ত স্বপ্নগুলো পূরণ হয়নি, এবার ওগুলোকে পূরণ করো ভালো করে। আর এটা কখনো ভুলো না, একজন মহিলা পুরুষের সমান কাজ করতে পারে। জীবনের একটা সময় যদি খারাপ হয়ে যায়, তাহলে কি সারা জীবনটা নষ্ট করতে আছে? না, চলো বাড়িতে যেতে হবে। এখন কাঁদছো কেন?
কেঁদো না। তুমি যদি এরম করে কাঁদো তাহলে আমাদের মনে হবে তুমি এই জয়তে খুশি হওনি। আমি খুশি মামিমা, খুব খুশি আমি। কিন্তু আপনি বলুন মামিমা, এতগুলো বছরের সম্পর্ক, এত বছরের ঘর, এত বছরের চেনা জানা, এত কিছু ছাড়তে গেলে একটু চোখের জল কি পড়বে না? এটা তো হতে পারে না, তাই না? কিন্তু এর মানে এই নয় যে আমি এই কথাটাই মনের মধ্যে নিয়ে বসে আছি। না, আমাকে তো এখন এগোতে হবে। চলুন মামিমা, বাড়ি যাই, একটা নতুন পাড়ার নতুন পরিচয় নিয়ে। জেঠিমা, কি হলো টুকুন? জেঠিমা, পিসিমণি তো অনেক আত্মীয়দের নেমন্তন্ন করেছে, এই জন্য আমি বিয়ে তো আটকাতে পারিনি। আর তুমি যাই বলে না আমাকে, আমি তো আর নিজের বাড়ির লোকেদের থানার চক্কর কাটতে দেখতে পারি না। এই জন্য আজ ওই লোকগুলো আমার হাত থেকে বেঁচে গেল। তার উপর পল্টু দাদাকে বিয়ে আজকেই করতে হবে, আমি আর কি করব? হ্যাঁ, পিসিমা আর মা আমাকেও তো বলছিল যে আমিও গিয়ে বিয়েতে যোগ দেই। মা, পিসি আমাকেও বলছে যে পল্টু তো তোর নিজেরই ভাই, তাই না? আর প্রথম বউয়ের সঙ্গে ওর তো কোনো সম্পর্কও নেই, তাহলে কি ও সন্ন্যাসী হয়েই থাকবে? দ্বিতীয় বিয়ে করতে অসুবিধে কোথায়? আর এমনিতেও মেজ বৌমা তোর সঙ্গে থাকতেই চাইছে না, এই সব বুঝিয়ে সুঝিয়ে আমাদের বিয়েতে যেতে বলছে। খোকন, তোমরা এখন বড় হয়ে গেছো, তোমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারো। তোমরা কি করবে করবে না সেটা নিজেরাই ঠিক করে নাও। তাছাড়া এই সমস্ত কথা আমাকে বলে কিছু হবে না, কারণ এর মধ্যে আমি একেবারেই নেই। শোনো, তুমি কি যাবে নাকি? আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। পারো তো আমার বোনের মতো, আমি কি করে যেতে পারি? দাদা ভাই, ঠাকুরপো, তোমরা চলে যাও। তাছাড়া বিয়েটা তো হচ্ছেই, নতুন বউ তো এসে পড়লো বলে এতে ওই মেয়েটার কি বা দোষ? যদি আপনারা বরযাত্রী না যান তাতে ওর পরিবারের অসম্মান হবে, আশপাশের সবাই কথা শোনাবে। যা হচ্ছে তাকে তো বদলানো যাবে না, না কিছু তো থামবেও না, আর কেউ কেউ ফিরে আসারও তো নেই। কিন্তু কিন্তু আমি চাইও না, কেউ কেন আসবে, আমি এরকম কিচ্ছু চাই না। সেই কারণে না ঠাকুরপো, দাদা ভাই, আমার মনে হয় আপনাদের যাওয়া উচিত। মেজ বৌদি, তুমি কি আজকে কাজে যাবে না? কখন থেকে বলছি তোমাকে কাজে যেতে। তোমরাও তো কেউ যাচ্ছ না কাজে, তাহলে আমাকে কেন পাঠাচ্ছ আজ? আরে তুমি বেরোচ্ছ না তো, সেই জন্য আমরাও বেরোতে পারছি না, তোমার জন্যই তো অপেক্ষা করছি আমরা। দেখ পারো, শোন আমার কথা, যাই বল না কেন কিন্তু আমি তো এই বাড়ির বড় বউ, বল, সেই জন্য আমায় তো থাকতেই হবে। পিসিমা জানতে নেই কথাটা যে আমাদের মধ্যে আজ কোনো বৌমাই রান্নাঘরে গিয়ে কিছুই বানাবে না, সেই জন্য উনি রান্নার লোক রেখে দিয়েছেন। কিন্তু বাড়িতে লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, ওদের চা জল খাবারের ব্যাপারটা তো আমাকেই দেখতে হবে, বল, বুঝতে পারছিস তো তুই? আর সেই জন্য অহনা আমার সঙ্গে থাকবে, ও আমাকে সাহায্য করবে। তুই আর মিতা কাজে যাবি, আর আমি তো মিলিকেও বলে দিয়েছি, তাই না মিলি? মিলি ও তোর সঙ্গে যাবে। আর আর তুই না যা, কাজে যা। আর কেন কাজে যেতে চাইছিস না তুই? দিদি, আমি জেনে শুনেই আজকে যাব না। পারো। কেন গো? এখানে এসো। কেন যাবে না তুমি? হ্যাঁ, এখানে কি ভালো লাগছে? সকালবেলায় পল্টুর গায়ে হলুদ হয়েছে, বন্ধুরা এসেছে, বাড়িতে হাজারো অতিথিরা রয়েছে, আত্মীয়রা রয়েছে, সবাই তোমাকে হাজারটা প্রশ্ন করছে, তোমার ভালো লাগছে সব? মামিমা, এই প্রশ্নগুলোরই সম্মুখীন হতে হবে আমায়। এগুলো তো খুব জরুরি প্রশ্ন, এতেই তো আমি জানতে পারবো
যে আমি এখন শক্ত হয়েছি। এই সমস্যা থেকে পালিয়ে কোনো লাভ নেই মা। আমি না নিজের চোখে দেখতে চাই, ওকেও দেখতে চাই, নতুন আসা ওই মেয়েটাকেও দেখতে চাই। আমাদের পরিস্থিতি কতটা বদলে গেছে। এতদিন পরে গিয়ে নিজেদের সামলেছি আমরা, তাই এখন এসব কথা ছাড়ো, চলো আমরা কাজে যাই বরং। আমি না আজ ওকে বর বেশে সেজে যেতে দেখতে চাই। ওরা আমার সামনে এসে কি করে দাঁড়াবে? ওদের কি একটুও খারাপ লাগবে না মামিমা? তোমার স্বামীর ভালো লাগবে কি লাগবে না এটা এখন ভাবছো তুমি? তুমি তোমার স্বামীকে এখনো চেনো না? মামিমা ক্ষমা করবেন, এখন আরো আমার স্বামী নয়। পারো, আমাকে ভুল বুঝো না। দেখো, আমি ওসব ভেবে বলিনি, মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেছে। মামিমা, আমি ওই মানুষটাকে চিনি, ওর না এতটুকুও যাবে আসবে না। কিন্তু আমি না ওই যে মেয়েটা আসছে ওকে তো একদমই চিনি না, তাই হয়তো ও কিছু মনে করবে। আমি জানি যে আপনি আজকে ছুটি নিয়েছেন, এখন কি আপনি একটু অফিসে আসতে স্যার পারবেন? এখন হ্যাঁ, একটু এমার্জেন্সি আছে। আমাকে না একবার অফিস যেতে হবে। অফিসে যেতে হবে কেন? জানি সন্ধে হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, কিন্তু আর্জেন্ট। মেজদি, যদি ওই মেয়েটা আদৌ এত ভালো হতো না, তাহলে কি সবকিছু জানার পরেও এই বাড়িতে আসতে চাইতো? আমার বউ ভাতেও তো এসেছিল। কোন মুখে এসেছিল বলো তো সেদিন? সে তো জানতো তুমি এখানে থাকবে। এতটুকু সম্মান রেখেছিল ও তোমার? যাকে মেজদি, তুমি এসব কথা এখন ছাড়ো না। তুমি দেখো আমাদের পরিস্থিতি কতটা বদলে গেছে। আস্তে আস্তে হলেও কিন্তু অনেক কিছুই ভালো হচ্ছে আমাদের সাথে, তাই না? দেখো, এতদিন পরে আমরা নিজেদের সামলে উঠতে পেরেছি। তাই এসব কথা এখন ছাড়ো, হ্যাঁ? আর চলো আমরা কাজে বেরোই। আমি না আজ ওকে বরের সাজে সেজে বিয়ে করতে যেতে দেখতে চাই।